সালামু আলাইকুম। টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসের বেসলাইন থেরাপি মেটফরমিন। কারণ হচ্ছে টাইপ টু ডায়াবেটিস মেলাইটাসের যে আন্ডারলাইং প্যাথোলজি সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স, এবং ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ক্লাসের যে ড্রাগগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমায় তার মধ্যে একজন হচ্ছে মেটফরমিন। এছাড়া মেটফরমিনের আরো কিছু অ্যাডভান্টেজ আছে। এর মেকানিজম অফ অ্যাকশন দিয়ে, লো কস্ট দিয়ে, ডায়াবেটিস প্রিভেনশন, এরকম নানাবিধ উপকার আছে। তো এজন্য মেটফরমিন একদম বেস লাইন থেরাপি আর ফাউন্ডেশন থেরাপি হিসেবে কাজ করে টাইপ টু ডায়াবেটিস পেশেন্টদের। তো ওভারঅল আমরা এখন মেটফরমিন এর একটি অ্যাডভান্টেজ এবং কিভাবে মেটফরমিন ডোজ টাইট্রেট করব সেটা নিয়ে আজকে একটু আপনাদের সাথে কথা বলবো। চলুন শুরু করা যাক। অ্যাডভান্টেজেস অফ মেটফরমিন, যেটা বললাম, মেটফরমিন রিডিউসেস বোথ ফাস্টিং অ্যান্ড পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ, অর্থাৎ ফাস্টিং এবং পোস্টপ্রান্ডিয়াল খাওয়ার পরে দুইটা ব্লাড গ্লুকোজই কমায়। ওভারঅল মেটফরমিন রিডিউসেস HbA1c 1 to 2% and blood glucose 2 to 4 মিলিমোল পার লিটার। এখন মেটফরমিন যেহেতু আমরা দেওয়ার পর এক্সপেক্ট করবো স্বাভাবিকভাবে ব্লাড গ্লুকোজ লোয়েস্ট ডোজেও হয়তো HbA1c 1 to 2% কমবে, ব্লাড গ্লুকোজ 2 to 4 মিলিমোল পার লিটার কমে যাবে। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম না। মেটফরমিন 1 to 2% HbA1c রিডাকশন করবে যখন ম্যাক্সিমাম ডোজে টাইট্রেট করতে করতে ম্যাক্সিমাম ডোজে 3 মান্থ পিরিয়ডে আমরা মেটফরমিনটাকে ইউজ করব, তখন 1 to 2% HbA1c কমাবে এবং ম্যাক্সিমাম ডোজে 2 to 4 মিলিমোল পার লিটার ব্লাড গ্লুকোজ কমাতে পারে। সো অনেকেই হয়তো মনে করতে পারেন ম্যাক্সিমাম মেটফরমিন না গিয়েই হয়তো আমি 2 to 4 মিলিমোল ব্লাড সুগার কমাই দিব। এটা ইম্পসিবল প্রায়। সো যদি কারো ব্লাড গ্লুকোজ লেভেল এই 11 এর আশেপাশে থাকে, তার টার্গেট যদি ফাস্টিং 7 হয়, ম্যাক্সিমাম ডোজে ইউজ করলে আমরা ধরে নিতে পারি তার ফাস্টিং ব্লাড সুগার 11 থেকে 7 নিয়ে আসা পসিবল। এবং যদি কারো পোস্টপ্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ 14 এর আশেপাশে থাকে, তাহলে একইভাবে আমরা টার্গেট 10-এ নিয়ে আসতে পারি মেটফরমিন মনোথেরাপি দিয়ে। এবং HbA1c যদি 8 থেকে 9 এর মাঝামাঝি অথবা 8 থেকে 9 থাকে, তাহলে আমরা একইভাবে মেটফরমিন ইউজ করে HbA1c সাথে নিয়ে আসতে পারবো। এছাড়াও আরো অন্যান্য ইফেক্টের মধ্যে একটি হচ্ছে ওয়েট লস, মডেস্ট সাস্টেইনড ওয়েট লস অন এভারেজ 1 to 2 কেজি। এটাও ম্যাক্সিমাম ডোজে 3 মান্থ পিরিয়ডে যদি ইউজ করি, তাহলে এরকম 1 to 2 কেজি ওয়েট লস পাওয়া যেতে পারে। অনেক ক্ষেত্রে বলা হয় মেটফরমিন আসলে ওয়েট নিউট্রাল, তবে কিছুটা ওয়েট লস করে মেটফরমিন। এখন এই যে 3 মান্থ পিরিয়ডে ম্যাক্সিমাম ডোজ কথাগুলো ব্যবহার করলাম, এর কারণ হচ্ছে যতগুলো স্টাডি ব্যবহার করা হয়, স্টাডিগুলো করা হয়েছে, সকল স্টাডি অ্যাটলিস্ট 3 মান্থ ডিউরেশনে HbA1c লেভেল কেমন কমায় সেটার উপরে ডিপেন্ড করে এর ইফিকাসি দেখা হয়। এর জন্য ওভারঅল এই ইফিকাসিটা বলার জন্য আমরা 3 মান্থ পিরিয়ড HbA1c হিসেবে এবং ওয়েট লস হিসেবে উল্লেখ করলাম। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে ডু নট কজ হাইপোগ্লাইসেমিয়া। দো ইট ইজ নট ইউনিভার্সাল, metformin may cause hypoglycemia but rarely in monotherapy, but it may cause hypoglycemia when it uses with other insulin secretagogues or insulin like sulfonylurea or insulin। অর্থাৎ যখন এটাকে মনোথেরাপি হিসেবে ইউজ করা হয়, মেটফরমিন রেয়ারলি হাইপোগ্লাইসেমিয়া করে, বাট ইউজুয়ালি হাইপোগ্লাইসেমিয়া করার কথা না। বাট কেস রিপোর্ট আছে, এবং অনেক ক্ষেত্রেই পেশেন্টরা এসে যখন মেটফরমিন দেওয়া হয়, যাদের মোটামুটি ব্লাড সুগার খুব বেশি রেজড না, তারা অনেকেই এসে বলে ডায়েট, লাইফস্টাইল এবং মেটফরমিন ইউজ করে তো অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার সাইন সিমটম হয়। সো মেটফরমিন হাইপোগ্লাইসেমিয়া করতে পারে, বাট ইউজুয়ালি না।
কিন্তু যখন এটা ইনসুলিন সিক্রেটাগন আর সিক্রেটাগনের সাথে ইউজ করা হয়, যেহেতু এটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায়, এটা হাইপোগ্লাইসিমিয়ার রিস্ক থাকে তখন। আরো অ্যাডভান্টেজ, এস্টাবলিশড বেনিফিট ইন মাইক্রোভাস্কুলার ডিজিজ। এখন মাইক্রোভাস্কুলার ডিজিজ কি কি আছে সেগুলোর উপরে আমি অ্যাডভান্টেজ পাবো যদি মেটফর্মিন ইউজ করা হয়। যেমন অ্যাথেরোস্ক্লেরোসিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ গুলোও কমায় দেয় মেটফর্মিন। লিপিড প্রোফাইলের উপর একটি বেনিফিট আছে, মোস্টলি ইন হাইপারলিপিডেমিক পেশেন্টস। এটা ভিএলডিএল কমায়, এলডিএল কমায় এবং এইচডিএল কে বাড়ায়। সো যে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে মোস্ট কমন ডিসলিপিডিমিয়া যেটা, টিজি টিজি বাড়ে, এইচডিএল কমে, ক্ষেত্রে এলডিএল কমে। সো এই প্যাটার্নটাকে রিভার্স করতে মেটফর্মিন হেল্প করে। আদার বেনিফিট হচ্ছে রিডিউসেস প্রোকোয়াগুল্যান্ট স্টেট বাই ইটস অ্যান্টিথ্রম্বোটিক ইফেক্ট। এখন এর অ্যান্টিথ্রম্বোটিক ইফেক্ট কি কি? ফিব্রিনোজেন কমায়, প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর ইনহিবিটর 1 লেভেল কমায়, অ্যান্ড প্লাটলেট অ্যাগ্রিগেশন কমায়। সো ফাইনালি থ্রম্বোসিস আর থ্রম্বোটিক রিস্কটা কমায় দেয়। এছাড়া আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসের প্যাথোফিজিওলজি হিসেবে যেটা জানি বললাম, হাইপার ইনসুলিনিমিয়া হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়। মেটফর্মিন যেহেতু ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় দেয়, সো ফার্স্টে এবং পোস্ট প্রান্ডিয়াল বোথ ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যায় মেটফর্মিন ইউজের মাধ্যমে। এছাড়া মেটফর্মিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ হচ্ছে প্রি ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে, প্রি ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে এটা ডায়াবেটিস প্রিভেনশনে হেল্প করে। এবং যাদের আইএফজি এবং আইজিটি থাকে তাদের ক্ষেত্রে মেটফর্মিন ইউজ করলে তাদের ডায়াবেটিস হওয়ার রিস্ক কমে যায়, অর্থাৎ প্রি ডায়াবেটিস থেকে টাইপ 2 ডায়াবেটিস কনভার্সন রেটটাও কমায় দেয়। এখন যদি কোনো পেশেন্ট প্রি ডায়াবেটিক থাকে, তার ব্লাড সুগার যদি ফাস্টিং 6 মিলিমোল/লিটারের বেশি থাকে, এইচবিএওয়ানসি 6 এর বেশি থাকে, এ সকল পেশেন্টদের ক্ষেত্রে যদি মেটফর্মিন রেগুলার ইউজ করা যায় তাহলে তাদের ডায়াবেটিস প্রোগ্রেশন রিস্ক অনেক বেশি কমে যায় এবং সবচেয়ে বেশি ইফিকাসি এ সকল পেশেন্টদের ক্ষেত্রেই পাওয়া যায়। এছাড়া অ্যাথেরোস্ক্লেরোসিস কমানোর মাধ্যমে এমআই, স্ট্রোক কমায়, ভাস্কুলার রিঅ্যাক্টিভিটি বাড়ায় দেয়, লাইফ এক্সপেক্টেন্সি বাড়ায় দেয়। এবং মেটফর্মিন ইনক্রিজেস এন্ডোথেলিয়াল ফাংশন অ্যান্ড ডিক্রিজেস ভাস্কুলার অ্যাডহেশন মলিকুলস। সো এরকম মাল্টিপল বেনিফিট পাওয়া যায় এক মেটফর্মিন ইউজ করে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে মেটফর্মিন একটি আন্ডাররেটেড ড্রাগ। মনে করা হয় যারা শুধুমাত্র একটু লো কস্টের ওষুধ পাচ্ছে তাদেরকে আমরা মেটফর্মিন দিব। দেখেন, টাইপ 2 ডায়াবেটিসে আসলে বেটা সেলটা এক্সস্টেড হয়ে যায়। সো বেটা সেলকে যদি আপনি রেস্ট দিতে চান, অলওয়েজ যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন অথবা মেটফর্মিন যদি ইনটলারেন্স না থাকে, বেসলাইন থেরাপি হিসেবে যে কোনো পেশেন্টকে মেটফর্মিন ইউজ করতেই হবে, করা উচিত। কারণ হচ্ছে তাহলে বেটা সেল কিছুটা রেস্ট পায়, ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে, কস্ট ইফেক্টিভ একটি ট্রিটমেন্ট পেশেন্টকে দেয়া যায়। এখন মেটফর্মিন ডোজেস, আমরা মেটফর্মিন কিভাবে ইনিশিয়েট করব, কিভাবে ডোজ টাইট্রেট করব, এগুলা একটু দেখে নেওয়া যাক। মেটফর্মিন ট্রিটমেন্ট শুড স্টার্ট উইথ 500 or 850 milligram once daily or 500 milligram twice daily, divided between in the morning and evening meals। অর্থাৎ যদি 500 mg অথবা 850 mg ওয়ান্স ডেইলি করে অথবা 500 mg টুয়াইস ডেইলি করে ইউজ করা স্টার্ট করা যেতে পারে। এখন এই মেটফর্মিনটা স্লো ডোজে আমরা ইউজ করি কেন? স্লো ডোজে আর লো ডোজে ইউজ করি এজন্য, দেখেন মেটফর্মিনের আমরা কিছু জানি কমন অ্যাডভার্স ইফেক্ট আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে জিআই অ্যাডভার্স ইফেক্ট। সো মেটফর্মিন যদি আমরা ইনিশিয়ালি হাই ডোজে ইউজ করি, টাইট্রেট করে না ইউজ করি, তাহলে অনেক পেশেন্ট মেটফর্মিন ইনটলারেন্ট হয়, মেটফর্মিন ইউজ করতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা স্লোলি টাইট্রেট করে আপ টাইট্রেট করে ইউজ করি, পেশেন্টটার ইনটলারেন্সটা কম হয়। এই মেটফর্মিনের মাল্টিপল ইফেক্ট একটা পেশেন্টকে আমরা দিতে পারি। এখন কিভাবে এটাকে আপ টাইট্রেশন করব? ইনক্রিজড স্লোলি, 1 tablet at a time at intervals of 1 to 2 weeks until the target of blood glucose control is attained। অর্থাৎ প্রতি 1 থেকে 2 সপ্তাহ পর পর আমি মেটফর্মিনের ডোজটাকে আপ টাইট্রেট করবো। আপ টাইট্রেট কিভাবে করব? 500 mg থেকে ওয়ান্স ডেইলি থেকে 500 mg টুয়াইস ডেইলি করব, অথবা 500 mg টুয়াইস ডেইলি পেলে এটাকে 850 mg তে বাড়াতে পারি, অথবা 500 mg 3 টাইমস ডেইলি করতে পারি। এভাবে
ডোজ আস্তে আস্তে টাইট্রেট করে আমরা বাড়াতে থাকবো। এবং ইউজুয়াল ডোজ হচ্ছে মেটফরমিন 1 গ্রাম অথবা 1000 মিলিগ্রাম টুয়াইস ডেইলি, যেটা হচ্ছে ইউজুয়াল ডোজ। বাট ম্যাক্সিমাম ডোজ কত? মেটফরমিনের ম্যাক্সিমাম ডোজ হচ্ছে 2550 মিলিগ্রাম ডেইলি। এটা হচ্ছে যদি প্লেন মেটফরমিন আমরা ইউজ করি। বাট যদি এক্সটেন্ডেড রিলিজ মেটফরমিন আমরা ইউজ করি, তাহলে সেটা প্রিপারেশন ইউজ করা যাবে 2000 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। অর্থাৎ যদি আমরা কোনো এক্সটেন্ডেড রিলিজ 500 mg এক্সটেন্ডেড রিলিজ, 1 গ্রাম এক্সটেন্ডেড রিলিজ, 850 এক্সটেন্ডেড রিলিজ এরকম ভাবে ইউজ করি, তাহলে আমরা 2000 মিলিগ্রাম পর্যন্ত ইউজ করতে পারবো। তবে কোনো কোনো দেশে এটাকে আমরা 3000 মিলিগ্রাম পর্যন্ত প্লেন মেটফরমিন ইউজ করতে পারি এবং অনেক দেশে এটা অ্যাপ্রুভ আছে। অ্যাড অন থেরাপি। এখন if the target is not attained and an additional dose produces no further improvement, the previous dose should be resumed. অর্থাৎ অ্যাড অন থেরাপিতে চলে যেতে হবে এই সময়, যদি মেটফরমিন টাইট্রেট করে আমরা ইনিশিয়াল যে আমরা অ্যাপ্রোপ্রিয়েট যে বেনিফিটটা এক্সপেক্ট করছিলাম সেটা যদি না পাই। কম্বিনেশন থেরাপি। In case of monotherapy, combination therapy can be considered by adding a differently acting agent like an insulin releasing drug, SGLT2 inhibitor or thiazolidinium. অর্থাৎ যদি আমরা অ্যাডন থেরাপি দিয়ে ইফিকাসি, মেটফরমিন মনোথেরাপি ইউজ করে ইফিকাসি পাচ্ছি না, তাহলে আমরা অ্যাড অন থেরাপিতে যেতে পারি। সেটা একটা সিক্রেটোগগ হতে পারে অথবা SGLT2 ইনহিবিটর অথবা থায়াজোলিডিনিয়াম হতে পারে। তো এখন এই মেটফরমিন যেটা আমরা কথা বললাম, এভাবে আমরা মেটফরমিন ইউজ করে একটি পেশেন্টকে ম্যাক্সিমাম বেনিফিট দিতে পারি। বাট আমাদেরকে প্রপার আপ টাইট্রেশন, ম্যাক্সিমাম ডোজ, কখন অ্যাড অন থেরাপিতে যাব, কখন এই ওভারঅল যে অ্যাডভান্টেজ গুলো কি, এই পেশেন্ট গুলোকে যদি আমরা বুঝাই ইউজ করাতে পারি মেটফরমিন প্রপারলি, তাহলে দেখা যাবে ড্রাগ বার্ডেন অনেক ক্ষেত্রে আমাদের কমে আসবে। পেশেন্টের ট্রিটমেন্ট যে কস্ট থাকবে, ট্রিটমেন্ট কস্টটা লো করা বা কম করা পসিবল হবে।